আমাদের আজকের আলোচনা কোষ বিভাজন অধ্যায় থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক মাইটোসিস। শুরুতে দেখা যাক মাইটোসিস কাকে বলে। যে কোষ বিভাজন প্রক্রিয়ায় একটি প্রকৃত কোষের নিউক্লিয়াস এবং ক্রোমোজোম একবার করে বিভক্ত হয়ে দুটি অপত্য কোষ সৃষ্টি করে তাকে বলা হয়েছে মাইটোসিস। আমরা যদি একটু অন্যভাবে বলি, একটি কোষ বিভক্ত হয়ে তার মতো সমগুণ সম্পন্ন আর দুইটি কোষ তৈরি হওয়ার এই প্রক্রিয়ার নামই হলো মাইটোসিস। মাইটোসিসের এই প্রক্রিয়াটা যিনি প্রথম দেখতে পান তার নাম ছিল স্লাইখার। তিনি এই মাইটোসিসের এই কোষ বিভাজনকে তিনি বলেছিলেন ক্যারিওকাইনেসিস। পরবর্তীতে ওয়াল্টার ফ্লেমিং সামুদ্রিক স্যালামান্ডার প্রাণীতে এই সেল ডিভিশনটা দেখতে পান এবং তিনি এর নাম দেন হলো মাইটোসিস। তাহলে এইটা হলো মাইটোসিস কাকে বলে এবং মাইটোসিস নামকরণের ইতিহাস সম্পর্কে আমরা জানলাম। এবার দেখে আসি মাইটোসিসকে আমরা কয়টি ভাগে ভাগ করি। মাইটোসিস একটা চলমান প্রক্রিয়া। এই প্রক্রিয়াকে বোঝার সুবিধাতে প্রথমত দুইটি ভাগে ভাগ করা হয়েছে, একটা হলো ক্যারিওকাইনেসিস আর একটা হলো সাইটোকাইনেসিস। তো ক্যারিওকাইনেসিস কাকে বলে? নিউক্লিয়াসের বিভাজনকে বলা হয়েছে ক্যারিওকাইনেসিস এবং সাইটোপ্লাজমের বিভাজনকে বলা হয়েছে সাইটোকাইনেসিস। তাহলে শুরুতে আমরা দেখে আসি ক্যারিওকাইনেসিস কি জিনিস, অর্থাৎ নিউক্লিয়াসের বিভাজন। এই প্রক্রিয়াটি বোঝার সুবিধার্থে আমরা ক্যারিওকাইনেসিসকে 5টি পর্যায়ে বা দশায় ভাগ করেছি। শুরুতে যে দশাটা আমরা দেখতে পাচ্ছি সেই দশাটার নাম হলো প্রোফেজ। আমরা প্রোফেজ দশাটা দেখি। শুরুর যে দশাটা সেটা হলো প্রোফেজ দশা। অর্থাৎ মাইটোসিসকে আমরা দুই ভাগে ভাগ করেছি, একটা হলো ক্যারিওকাইনেসিস আর একটা হলো সাইটোকাইনেসিস। তাহলে ক্যারিওকাইনেসিস একটা চলমান প্রক্রিয়া, এটা বোঝার সুবিধার্থে এটাকেও আবার 5টি পর্যায়ে ভাগ করা হয়েছে। দেখো, প্রথম যে পর্যায়টা আমরা ভাগ করেছি সেই পর্যায়টার নাম হলো প্রোফেজ। আমরা প্রথম যে ধাপটা দেখতে পাচ্ছি সেই ধাপের নাম হলো প্রোফেজ। আচ্ছা, প্রো শব্দের অর্থ হলো আদি, ফেজ শব্দের অর্থ হলো পর্যায়। তাহলে প্রোফেজ শব্দের অর্থ হলো আদি পর্যায়। দেখে আসি এই পর্যায়ে একটি কোষ কি অবস্থায় থাকে। ছবিটা আমরা একটু দেখি। প্রোফেজ পর্যায়ের ছবিটা যদি আমরা দেখি, তাহলে প্রোফেজ পর্যায়ে একটি কোষ কি অবস্থায় থাকে। তারপর এটা হলো প্রোফেজ পর্যায়ের ছবি। প্রোফেজ পর্যায়, এর চারিপাশে কোষ প্রাচীর রয়েছে, এপাশে কোষ প্রাচীর রয়েছে, এপাশে কোষ প্রাচীর রয়েছে এবং এপাশেও কোষ প্রাচীর রয়েছে। তাহলে এই বাইরেরটা নামই হলো কোষ প্রাচীর, এটার নাম দিলাম আমরা কোষ প্রাচীর। এই ভেতরে যে পর্দাটা দেখেছি এটার নাম হলো প্লাজমা মেমব্রেন। এর ভেতরে যদি দেখে আসি, ভেতরে আমরা একটু আবরণ দেখে আসি। ভেতরে যেটা দেখছি এটার নাম হলো নিউক্লিয়ার এনভেলপ। এটা হলো নিউক্লিয়ার এনভেলপ এবং তার মধ্যে এটা হলো নিউক্লিওলাস। তাহলে এইটার নাম দিলাম আমরা নিউক্লিয়ার এনভেলপ। অর্থাৎ নিউক্লিয়াসের বাইরে যে আবরণটা থাকে, আর এই যেটা আমরা দেখতে পাচ্ছি এটার নাম হলো নিউক্লিওলাস। নিউক্লিয়ার এনভেলপ এবং নিউক্লিওলাস, এর মধ্যে থাকে হলো ক্রোমোজোম। আমরা একটু ক্রোমোজোম গুলো আঁকাই। এই একটি ক্রোমোজোম এর মধ্যে অবস্থান করছে, একটি ক্রোমোজোমের মধ্যে অবস্থান করছে, একটি ক্রোমোজোমের মধ্যে অবস্থান করছে। এর সাথে সাথে আমরা আরো কিছু ক্রোমোজোম দেখতে পাচ্ছি, একটি ক্রোমোজোমের মধ্যে অবস্থান করছে আর এই একটি ক্রোমোজোমের মধ্যে অবস্থান করছে। এই ক্রোমোজোমগুলো এর মধ্যে অবস্থান করছে। ক্রোমোজোমের এই জায়গাগুলো আমরা সবাই জানি, এগুলোর নাম হলো সেন্ট্রোমিয়ার। আর এই ক্রোমোজোমের এগুলো হলো বাহু, আর এই যে দুইটি করে দাগ দিয়েছি এগুলো হলো এক একটা ক্রোমাটিড। তো এই পর্যায়ের শেষের দিকে আমরা এই ক্রোমাটিড গুলো স্পষ্ট হয়।
দেখে আসি এই পর্যায়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ কি ছবি আমরা গুরুত্বপূর্ণ কি বৈশিষ্ট্য এই পর্যায়ের মধ্যে রয়েছে, যে বৈশিষ্ট্যগুলো আমাদেরকে মনে রাখতে হবে। প্রথম হলো এই প্রোফেজ ধাপটা হলো আমাদের দীর্ঘস্থায়ী একটা ধাপ, একটা দীর্ঘস্থায়ী ধাপ। এবং মাইটোসিস পর্যায়ের ক্যারিওকাইনেসিসের প্রথম ধাপটির নামই হলো প্রোফেজ। প্রো শব্দের অর্থ আদি, ফেজ শব্দের অর্থ পর্যায়, তাহলে একটা প্রোফেজ বা আদি পর্যায়, এটা হলো একটা দীর্ঘস্থায়ী ধাপ এবং এটা এই কোষ বিভাজনের প্রথম ধাপ। এবার কি হয়েছে, এই ক্রোমোজোমগুলো থেকে জল বিয়োজন শুরু হয়, অর্থাৎ ডিহাইড্রেশন শুরু হয় এবং এই ক্রোমোজোমগুলো কেমন হয়, খাটো হয়, মোটা হয়, স্পষ্ট হয় এবং রং ধারণ ক্ষমতা বৃদ্ধি পায়। তাহলে এখান থেকে আমরা একটা গুরুত্বপূর্ণ শব্দ নিচ্ছি, জল বিয়োজন হয়, ডিহাইড্রেশন হয়। জল বিয়োজন হলে কি হয়, ক্রোমোজোমগুলো খাটো হয়, মোটা হয় এবং স্পষ্ট হয় এবং রং ধারণ ক্ষমতা বৃদ্ধি পায়। তাহলে খাটো, মোটা, স্পষ্ট এই শব্দগুলো আমরা নেব। খাটো হয়েছে ক্রোমোজোমগুলো, মোটা হয়েছে আর স্পষ্ট হয়েছে। আরেকটা বৈশিষ্ট্য নেব আমরা এখানে, সাইক্লিন এবং সিডিকে। আমরা গত ক্লাসে যে কোষ চক্রের ক্লাসটা নিয়েছি, কোষ চক্রের ক্লাসে আমরা দেখেছি সেখানে সাইক্লিন ছিল এবং সিডিকে ছিল, যেটা টোটাল কোষ চক্র নিয়ন্ত্রণ করে। এখানেও কিন্তু আমাদের সাইক্লিন এবং সিডিকে, এই দুটি শব্দ গুরুত্বপূর্ণ এখানে, যারা টোটাল কোষ চক্র নিয়ন্ত্রণ করে, সাইক্লিন আর তার সাথে ছিল সিডিকে। এরা মিলে এখানে কি ঘটাইছে, ফসফোরাইলেশন ঘটিয়েছে। সাইক্লিন এবং সিডিকে মিলে তৈরি করলো ফসফোরাইলেশন। ফসফোরাইলেশন শব্দের অর্থ কি, এডিপির সাথে একটা ইনঅর্গানিক ফসফেট যুক্ত হয়ে এটিপি তৈরি করে এই ধাপে, এটাকে বলা হয়েছে ফসফোরাইলেশন। এই ধাপে আমরা দেখেছি প্রতিটি ক্রোমোজোম, দেখো সেন্ট্রোমিয়ার ব্যতীত ক্রোমাটিড গুলো আমরা সুস্পষ্ট ভাবে দেখতে পাচ্ছি। তাহলে এই জায়গাগুলো হলো সেন্ট্রোমিয়ার, এই জায়গাগুলো হলো সেন্ট্রোমিয়ার এবং তার পাশে এগুলো হলো ক্রোমাটিড। তবে এই ধাপের শেষের দিকে স্পিন্ডল তন্তুর সূচনা ঘটে। তাহলে এই ধাপের শেষের দিকে কি হবে, স্পিন্ডল তন্তুর সূচনা। এই ধাপের শেষের দিকে স্পিন্ডল তন্তু সম্পর্কে আমরা অবশ্যই আগে থেকেই জানি। স্পিন্ডল তন্তু দিয়ে আমাদের মাকু যন্ত্র তৈরি হয়, অর্থাৎ ট্রাকশন ফাইবার যাদেরকে আমরা বলে থাকি, সেটা স্পিন্ডল যন্ত্রের সৃষ্টি হয়। আর প্রতিটি ক্রোমোজোম কি হয়, ক্রোমাটিডে বিভক্ত হয়। তাহলে আমরা একটু ক্রোমাটিড শব্দটা এখানে নিতে পারি, ক্রোমাটিডে বিভক্ত হয়। তাহলে আমরা শুরুতে দেখে আসি, আমরা যে ধাপটা পড়লাম সে ধাপের নাম হলো প্রোফেজ। প্রো শব্দের অর্থ হলো আদি, ফেজ শব্দের অর্থ হলো পর্যায় বা আদি পর্যায় বা শুরুর পর্যায়। এই পর্যায়টা হলো যতগুলো ধাপ আছে সবচেয়ে দীর্ঘস্থায়ী ধাপ হলো আমাদের প্রোফেজ পর্যায়। এই পর্যায়ে শুরুতে কি হয়, দেখো নিউক্লিয়ার এনভেলপ আছে, নিউক্লিওলাস আছে, ক্রোমোজোমগুলো থেকে জল বিয়োজন শুরু হয়। এই যে জল বিয়োজন শুরু হয়, জল বিয়োজন হলে ক্রোমোজোমগুলো কি হয়, খাটো হয়, মোটা হয়, স্পষ্ট হয় এবং রং ধারণ ক্ষমতা বৃদ্ধি পায়। এবং ক্রোমোজোমগুলো সেন্ট্রোমিয়ার ব্যতীত ক্রোমাটিডে বিভক্ত হয়েছে। এই ধাপে দেখা যায়, এই ধাপে যখন এই প্রক্রিয়াগুলো চলে তখন এর সাথে সাইক্লিন এবং সিডিকে, এই দুটি, সাইক্লিনে এক ধরনের প্রোটিন আর সিডিকে হলো সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেজ একটা এনজাইম, এরা যুক্ত হয়ে ফসফোরাইলেশন ঘটায়, অর্থাৎ এটিপি তৈরির প্রক্রিয়াটা তৈরি করে। এবং এই ধাপের শেষের দিকে গিয়ে স্পিন্ডল তন্তুর সূচনা ঘটে এবং ক্রোমোজোমগুলো দেখা যাচ্ছে ক্রোমাটিডে বিভক্ত হয়েছে। তো এই ছিল আমাদের প্রোফেজ। প্রোফেজের পরের ধাপটা আমরা দেখে আসি, পরের ধাপের নাম হলো প্রোমেটাফেজ। এটা দেখে আসি আমরা পরের ধাপ। চলো পরের ধাপটা দেখি, প্রোমেটাফেজ। এই শব্দটাকে যদি আমরা ভাঙি, এই প্রো শব্দের অর্থ হলো আদি আর মেটাফেজ শব্দের অর্থ হলো মধ্য পর্যায়। তাহলে প্রোমেটাফেজ হলো আদি মধ্য পর্যায়, তা মধ্য পর্যায়ের আগের ধাপের নাম হলো প্রোমেটাফেজ। এই ধাপের ছবিটা যদি আমরা দেখি তাহলে কেমন হবে, দেখো প্রোমেটাফেজের ছবি। একটু ছবিটা কি, প্রোমেটাফেজ দেখো, নিউক্লিয়ার এনভেলপ প্লাজমা মেমব্রেনের আবরণটা আমরা রাখছি, এটা হলো প্লাজমা মেমব্রেন, আমরা আগেই বলেছি এটা প্লাজমা মেমব্রেন। চারিপাশে থাকবে কি, কোষ প্রাচীর, এটা হলো কোষ প্রাচীরের ছবি আমরা দেখছি।
কোষ প্রাচীর থাকবে পাশে, এপাশে কোষ প্রাচীর আছে, এপাশে কোষ প্রাচীর আছে। নিউক্লিয়ার যে এনভেলপটা, নিউক্লিয়ার এনভেলপের ছবিটা যদি আমরা আঁকাই, এটা হলো নিউক্লিয়ার এনভেলপ। তবে এই পর্যায়ে নিউক্লিয়ার এনভেলপ কিন্তু লুপ্ত প্রায়, অর্থাৎ নিউক্লিয়ার এনভেলপ কিন্তু বিলুপ্ত হতে যাচ্ছে। এটা হলো একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, হলো এই ধাপে নিউক্লিয়ার এনভেলপটা বিলুপ্ত হতে যাচ্ছে। আমরা নিউক্লিয়াসের ছবিটা যদি আঁকাই, সেটাও কিন্তু বিলুপ্ত হতে যাচ্ছে। তাহলে নিউক্লিয়ার এনভেলপ এবং নিউক্লিয়াস দুইটা বিলুপ্তির পথে। এই ধাপটা হলো আমাদের সবচেয়ে স্বল্পস্থায়ী ধাপ। এবং এই ধাপে যে ক্রোমোজোমগুলো আছে, সেই ক্রোমোজোমগুলো দেখি কি অবস্থা আছে। এই ধাপের ক্রোমোজোমগুলো কিন্তু আরো খাটো হয়েছে, মোটা হয়েছে এবং স্পষ্ট হয়েছে। কিরকম খাটো মোটা স্পষ্ট হয়েছে? এবং ক্রোমোজোমগুলো যদি আমরা দেখি, এই একটি ক্রোমোজোম আমরা দেখতে পাচ্ছি, এই একটি ক্রোমোজোম হয়েছে, এই একটি ক্রোমোজোম হয়েছে। দেখো একটু আগের তুলনায় কিন্তু ক্রোমোজোমগুলো খাটো হয়েছে, মোটা হয়েছে, খাটো হয়েছে, মোটা হয়েছে এবং স্পষ্ট হয়েছে। বেশ, ক্রোমোজোমগুলো খাটো মোটা স্পষ্ট হচ্ছে। তাহলে এই ধাপের গুরুত্বপূর্ণ যে বৈশিষ্ট্যগুলো যদি আমরা একটা একটা করে লিখি, তাহলে কি আসে? প্রথম যে বৈশিষ্ট্যটা আমরা দেখতে পাচ্ছি, সেটা হলো এই ধাপটা হলো স্বল্পস্থায়ী ধাপ। অন্য ধাপের তুলনায় এই ধাপটা হলো স্বল্পস্থায়ী। এই ধাপটা কিন্তু দীর্ঘস্থায়ী ছিল, এই ধাপটা কিন্তু স্বল্পস্থায়ী। তারপরে কি হলো? স্পিন্ডল যন্ত্রের সৃষ্টি। এখানে আমরা স্পিন্ডল যন্ত্রের সূচনা হয়েছিল, এবার স্পিন্ডল যন্ত্রের সৃষ্টি হয়েছে। স্পিন্ডল যন্ত্রের সৃষ্টি হয়েছে এই ধাপে। দেখি একটু স্পিন্ডল যন্ত্রের সৃষ্টিটা আমরা দেখে আসি, কেমন ভাবে স্পিন্ডল যন্ত্রের সৃষ্টি হয়েছে দেখি। তো এখান থেকে স্পিন্ডল যন্ত্রের যে সুতাগুলো, সেই সুতাগুলো আসছে, এই যে এখান থেকে প্রত্যেকটা থেকে স্পিন্ডল যন্ত্রের সৃষ্টি হয়েছে। প্রত্যেকটা স্পিন্ডল যন্ত্রের সুতাগুলো, ফাইবারগুলো আসছে, এই যে স্পিন্ডল যন্ত্রের সৃষ্টি হয়েছে। নিউক্লিয়ার এনভেলপ, এই যে নিউক্লিয়ার এনভেলপ, এটা বিলুপ্তির পথে। নিউক্লিওলাস বিলুপ্তির পথে। পানি বিয়োজন, জল বিয়োজন কিন্তু এ ধাপেও চলছে। তাহলে এ ধাপে গুরুত্বপূর্ণ শব্দ আমরা এটাও নেব, এ ধাপে জল বিয়োজন হচ্ছে। আর জল বিয়োজন হলে কি হয়? ক্রোমোজোমগুলো খাটো হয়, মোটা হয়, স্পষ্ট হয় এবং রং ধারণ ক্ষমতা বৃদ্ধি পায়। এবং দেখো মাঝখানে একটা বিষুবীয় অঞ্চলের সৃষ্টি হয়, একেবারে ঠিক মিডিল পর্যায়ে দিয়ে একটা বিষুবীয় অঞ্চলের সৃষ্টি হয় এই ধাপে। আচ্ছা, আর কি হয়? সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি শব্দ এই ধাপে রয়েছে, সেটা হলো ক্রোমোজোমাল নৃত্য দেখা যায়। ক্রোমোসোমাল নৃত্য এই ধাপে দেখা যায়। ক্রোমোসোমাল নৃত্য, অর্থাৎ ক্রোমোসোমাল নৃত্য বলতে আমরা কি বুঝি? এই ক্রোমোজোমগুলো যখন এই ট্রাকশন ফাইবারের সাথে যুক্ত হয়, তখন এই ক্রোমোজোমগুলো কাঁপতে 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 মাঝখানের এই যে বিষুবীয় অঞ্চলে আসতে শুরু করে। এই ক্রোমোজোম যখন দূর থেকে কাঁপতে 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 মাঝখানে চলে আসে, এই ধরনের ক্রোমোজোমের মুভমেন্টকে বলা হয়েছে ক্রোমোজোমাল নৃত্য দেখা যায়। এবং এই ক্রোমোজোমের যে সেন্ট্রোমিয়ার রয়েছে, সেই এই ক্রোমোজোমটাকে যদি একটু বাইরে আমরা আঁকাই, তাহলে আমরা বুঝতে পারবো যে এগুলো কোথায় যুক্ত হয়। দেখো, এইটা ছিল সেন্ট্রোমিয়ার, এর দুই পাশে কিন্তু ক্রোমাটিড রয়েছে এবং সেন্ট্রোমিয়ারের এখানে একটি বাড়তি গঠন থাকে, এই গঠনের নাম হলো কাইনেটোকোর। বাড়তি এই যে গঠনটা দেখলাম, এই গঠনের নাম কিন্তু কাইনেটোকোর। এই যে ট্রাকশন ফাইবারগুলো আমরা দেখছি, এই ট্রাকশন ফাইবারগুলো কি করেছে? এই কাইনেটোকোরের সাথে এসে যুক্ত হয়েছে, এই যে কাইনেটোকোরের সাথে যুক্ত হয়েছে। এবং কাইনেটোকোরের যে জায়গায় যুক্ত হয়েছে, এই জায়গায় এক ধরনের বিশেষ ধরনের প্রোটিন থাকে, এই প্রোটিনের নাম হলো মটর প্রোটিন। তাহলে কাইনেটোকোর ট্রাকশন ফাইবারগুলো কি করবে? ট্রাকশন ফাইবারগুলো সেন্ট্রোমিয়ারের কাইনেটোকোরের সাথে মটর প্রোটিন দিয়ে যুক্ত থাকবে। তাহলে এই প্রোটিনটার নাম হলো মটর প্রোটিন। মটর প্রোটিন। তাহলে এভাবে সবচেয়ে ইম্পর্টেন্ট শব্দ যেটা আমরা দেখলাম, ক্রোমোজোমাল নৃত্য, এটা খুবই ইম্পর্টেন্ট, এমসিকিউ এর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং প্রত্যেকটা ট্রাকশন ফাইবার, আমরা এখান থেকে যে ট্রাকশন ফাইবারগুলো দেখে আসছি, ট্রাকশন ফাইবারগুলো সেন্ট্রোমিয়ারের সাথে যুক্ত হবে। সেন্ট্রোমিয়ারের সাথে কোথায় যুক্ত হবে?
কাইনেটোকোরের মোটর প্রোটিন দিয়ে যুক্ত হবে। এটা ছিল এই ধাপের সবচেয়ে ইম্পর্টেন্ট পড়া। তাহলে এই ধাপে কি হচ্ছে, নিউক্লিয়ার মেমব্রেন কিন্তু লুপ্তপ্রায়, নিউক্লিওলাস লুপ্তপ্রায়, জল বিয়োজন চলছে, ক্রোমোজোমগুলো খাটো হচ্ছে, মোটা হচ্ছে, স্পষ্ট হচ্ছে এবং রং ধারণ ক্ষমতা বৃদ্ধি পাচ্ছে। তাহলে এই ছিল আমাদের ক্রোমোজোমাল নৃত্যর সবচেয়ে গুরুত্বপূর্ণ শব্দ। তাহলে এখানে আরেকটি শব্দ হলো কাইনেটোকোর আর মোটর প্রোটিন। এই শব্দটাও কিন্তু আমাদের মনে রাখতে হবে, কাইনেটোকোর। কাইনেটোকোর সম্পর্কে আমরা ধারণা দিয়েছি। আর কাইনেটোকোরের সাথে কে যুক্ত হলো, মোটর প্রোটিন যুক্ত হয়েছে। কাইনেটোকোরের সাথে যুক্ত হয়েছে মোটর প্রোটিন। তো এই ধাপের সবচেয়ে ইম্পর্টেন্ট বৈশিষ্ট্যগুলো আমরা লিখে ফেললাম। পরীক্ষা অনেক সময় আসে প্রো মেটাফেজ এবং মেটাফেজের মধ্যে পার্থক্য লিখো। তো পার্থক্য তো আমাদের এখানেই রয়েছে, এটা দীর্ঘস্থায়ী ধাপ, এটা স্বল্পস্থায়ী ধাপ। তারপরে ক্রোমোজোমগুলো এখানে দেখছে সাইক্লিন আর সিটিকে যুক্ত হয়, এখানে যুক্ত হয় না। এখানে ক্রোমোজোমাল নৃত্য দেখা যায়, এই ধাপে ক্রোমোজোমাল নৃত্য দেখা যায় না। এরকম শব্দগুলো দিয়ে আমরা পার্থক্য তৈরি করে ফেলতে পারি। এরপরে আমরা চলে আসি প্রো মেটাফেজের পরে মেটাফেজ, আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ধাপটা আমরা সেটা পড়ে আসি। সেই ধাপটা হলো আমাদের 3 নম্বর ধাপ। 3 নম্বর ধাপের নাম হলো মেটাফেজ। তো মেটাফেজের অর্থ কি? মেটা মানে মধ্য, ফেজ মানে পর্যায়। তাহলে মেটাফেজের শব্দের অর্থ হলো মধ্য পর্যায়। এই ধাপের ছবিটা আমরা একটু দেখি, মেটাফেজের ছবি। এখন নিউক্লিয়ার এনভেলপ আছে, এটা হলো নিউক্লিয়ার এনভেলপ, সরি ভুল হলো, এটা হলো প্লাজমা মেমব্রেন। বাইরে কি আছে? কোষ প্রাচীর রয়েছে, এটা হলো কোষ প্রাচীর, বাইরে কোষ প্রাচীর রয়েছে। তাহলে কিন্তু আমরা এটা উদ্ভিদ কোষই আঁকাচ্ছি। এই ধাপে কিন্তু আমাদের নিউক্লিয়ার এনভেলপ এবং নিউক্লিওলাস কিছুই থাকবে না। শুধু কি তৈরি হবে, এই যে আমরা ট্রাকশন ফাইবার দিয়ে যে মাপু যন্ত্রটা তৈরি করছিলাম, সেই মাপু যন্ত্র কিন্তু এখানে সুগঠিত হয়ে গেছে। এই যে আমাদের মাপু যন্ত্র সুগঠিত হয়েছে। তাহলে এই ধাপের সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য আমরা দেখলাম, মাপু যন্ত্র সুগঠিত। এখানে কিন্তু আমাদের বিষুবীয় অঞ্চলের সৃষ্টি হয়েছিল, মাঝখানের এই অঞ্চলটাকে আমরা বিষুবীয় অঞ্চল বলেছিলাম। এখানে এবার ক্রোমোজোমগুলো সবই কিন্তু এই বিষুবীয় অঞ্চলে এসে বিন্যস্ত হচ্ছে। দেখে আসি, এখানে একটি ক্রোমোজোম এসে বিন্যস্ত হয়েছে, এখানে একটা ক্রোমোজোম এসে বিন্যস্ত হয়েছে। তাহলে ক্রোমোজোমগুলো কোন অঞ্চলে বিন্যস্ত হবে? বিষুবীয় অঞ্চলে এসে ক্রোমোজোমগুলো বিন্যস্ত হচ্ছে। এখানেও আমাদের ক্রোমোজোমগুলো বিন্যস্ত হয়েছে বিষুবীয় অঞ্চলে, বিষুবীয় অঞ্চলে এসে বিন্যস্ত হয়েছে। আচ্ছা, এবার ট্রাকশন ফাইবার যেটা ছিল, সেই ট্রাকশন ফাইবারের সাথে এই সেন্ট্রোমিয়ার দিয়ে এখানে যুক্ত হয়ে গেছে। প্রত্যেকটা ট্রাকশন ফাইবার দিয়ে এগুলো এখানে যুক্ত হয়ে গেছে। ট্রাকশন ফাইবার দিয়ে, ট্রাকশন ফাইবারের রয়েছে সেন্ট্রোমিয়ারের এখানে এসে কাইনেটোকোর দিয়ে মোটর প্রোটিনের সাথে তারা যুক্ত হয়ে গেছে। দেখো এই সুতাগুলোর নামই হলো ট্রাকশন ফাইবার, যেগুলো সরাসরি কাইনেটোকোরের সাথে যুক্ত হয়। আর যেগুলো যুক্ত হয় না সেগুলোকে আমরা মাকুতন্তু বলতে পারি। যেমন এই সুতাটা যুক্ত হয়নি, তো এটার নাম আমরা মাকুতন্তু বলতে পারি। তাহলে এই ছিল আমাদের মেটাফেজের ছবি। তো এই ছবি থেকে আমাদের বৈশিষ্ট্যগুলো একটা একটা করে বৈশিষ্ট্য আমাদের লিখতে হবে। এই ছবিতে আমরা কি কি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য পাচ্ছি। সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ হলো আমাদের মেটাফেজ বা মধ্য পর্যায়। পরীক্ষার সময় এই ধাপটাই সবচেয়ে বেশিরভাগই আসে। এই ধাপের দিকে তোমাদের একটু বেশি করে খেয়াল রাখতে হবে। তাহলে মেটাফেজের সবচেয়ে গুরুত্বপূর্ণ শব্দ আমরা দেখে আসি, কি শব্দগুলো আছে। তাহলে ক্রোমোজোমগুলো কোন অঞ্চলে বিন্যস্ত হয়েছে? বিষুবীয় অঞ্চলে। তাহলে ক্রোমোজোম থাকবে কোথায়? বিষুবীয় অঞ্চলে। তাহলে এখানে ক্রোমোসোম থাকবে বিষুবীয় অঞ্চলে। তাহলে ক্রোমোজোমগুলো সবাই বিষুবীয় অঞ্চলে বিন্যস্ত হয়েছে। এরকম বিষুবীয় অঞ্চলে বিন্যস্ত হওয়াকে আমরা কি বলে থাকি? মেটাকাইনেসিস। সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি শব্দ এই ধাপে, মেটাকাইনেসিস। মেটা মানে মধ্য, এটা আমরা জানি, আর লাস্টে হলো সিস মানে হলো প্রক্রিয়া। তাহলে ক্রোমোজোমগুলো মাঝখানে বিন্যস্ত হওয়ার এই প্রক্রিয়ার নামই হলো মেটাকাইনেসিস। এ ধাপেও কিন্তু আমাদের সে আগে যেমন আমরা জল বিয়োজন দেখতেছিলাম, এ ধাপেও কিন্তু জল বিয়োজন চলছে।
এই ধাপেও আমাদের জল বিয়োজন চলছে। জল বিয়োজন হলে কি হয়, ক্রোমোজোমগুলো খাটো হয়, মোটা হয় এবং স্পষ্ট হয়। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো এই ধাপে ক্রোমোজোমগুলো সর্বাধিক খাটো, সর্বাধিক মোটা এবং সর্বাধিক স্পষ্ট হয়ে থাকে কিন্তু আমাদের মেটাফেজ ধাপে। মেটাফেজ ধাপে আরেকটি গুরুত্বপূর্ণ আমরা শব্দ আমরা এখানে নেব, যে এই যে সর্বাধিক খাটো হয়েছে, মোটা হয়েছে, স্পষ্ট হয়েছে, এই যে সবচেয়ে খাটো মোটা হওয়াকে বলা হয়েছে কনডেনসেশন। তো এই ধাপের সবচেয়ে গুরুত্বপূর্ণ শব্দ আরেকটা আমরা দেখলাম, কনডেনসেশন। তাহলে ক্রোমোজোম খাটো মোটা হওয়াকে বলা হয়েছে কনডেনসেশন। এই খাটো মোটা হওয়ার যে প্রক্রিয়াটা, সেই প্রক্রিয়ার নাম কিন্তু সুপার কয়েলিং। তাহলে এই ধাপে আরেকটি শব্দ হলো আমাদের সুপার কয়েলিং। একটা হলো কনডেনসেশন আর একটা হলো সুপার কয়েলিং। তাহলে প্রক্রিয়াটা, যে প্রক্রিয়ায় এই কনডেনসেশন হয়েছে অর্থাৎ খাটো মোটা স্পষ্ট হয়েছে, সেই প্রক্রিয়ার নাম হলো সুপার কয়েলিং। আর এই খাটো মোটা স্পষ্ট হওয়াকে বলা হয়েছে কনডেনসেশন। এটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ শব্দ। আর কি দেখতে পাচ্ছি আমরা এখানে, দেখো নিউক্লিয়ার এনভেলপ কিন্তু নাই, এটা নিউক্লিয়ার এনভেলপ বিলুপ্তির পথে ছিল, এটা একেবারে নাই। এখানে নিউক্লিওলাস কিন্তু বিলুপ্ত প্রায় ছিল, এখানে নিউক্লিওলাস নাই। তাহলে এই শব্দগুলো আমাদের গুরুত্বপূর্ণ শব্দ, যেখানে নিউক্লিয়ার এনভেলপ নাই এবং নিউক্লিওলাস নাই। তাহলে নিউক্লিয়ার এনভেলপ এবং নিউক্লিওলাস সম্পূর্ণ বিলুপ্ত। নিউক্লিয়ার এনভেলপ ও নিউক্লিওলাস সম্পূর্ণ বিলুপ্ত। তাহলে আমরা তিনটি ধাপ পড়া হয়ে গেল, প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ। এবার চলে আসি আমাদের আরেকটি গুরুত্বপূর্ণ ধাপ, সেটা হলো অ্যানাফেজ। এই ধাপটা আমরা পড়তে যাচ্ছি। এই ধাপের নাম হলো অ্যানাফেজ। এই শব্দটার অর্থটা আমরা যদি দেখি, এই যে অ্যানা, অ্যানা শব্দের অর্থ গতি আর ফেজ শব্দের অর্থ হলো পর্যায়। তাহলে অ্যানাফেজ শব্দের অর্থ হলো গতি পর্যায়। এই ধাপের ছবিটা আমরা একটু একে দেখি এই ধাপে কি কি ঘটনাগুলো ঘটে। এটা হলো অ্যানাফেজের ছবি। প্লাজমা মেমব্রেন, বাইরের কোষ প্রাচীর, প্লাজমা মেমব্রেনের সাথে বাইরের কোষ প্রাচীর চলে গেল। নিউক্লিয়ার এনভেলপ নাই, নিউক্লিওলাসও কিন্তু এখানে নাই। তাহলে নিউক্লিয়ার এনভেলপ নাই, নিউক্লিওলাস নাই। তাহলে এই ধাপের সবচেয়ে কি কি শব্দগুলো গুরুত্বপূর্ণ শব্দ আমরা এই ধাপ থেকে আমরা নিচ্ছি, সে দেখো এইখানে যে মেরু অঞ্চলের সৃষ্টি হয়েছে, তাহলে এখানে একটা কিন্তু মেরু অঞ্চল তৈরি হয়েছিল, এখানে একটা মেরু অঞ্চল তৈরি হয়েছিল। ক্রোমোজোমগুলোকে এই দুই মেরু অঞ্চল দুই দিকে টানতে শুরু করেছে, অর্থাৎ এইখান থেকে যে ক্রোমোজোমগুলো আছে তারা এই মেরু অঞ্চল টানছে এবং এই মেরু অঞ্চলগুলো টানছে। ফলে এই ক্রোমোজোমের যে সেন্ট্রোমিয়ার ছিল, এই সেন্ট্রোমিয়ারগুলো এখন বিভক্ত হয়ে পড়বে। বিভক্ত হয়ে এর অর্ধেকটা চলে যাবে উপরের দিকে আর অর্ধেকটা চলে আসবে নিচের দিকে, অর্থাৎ সেন্ট্রোমিয়ার বিভক্ত হয়ে মেরুমুখীর দিকে কিন্তু ক্রোমোজোম ভাঙলে যেটা তৈরি হয় সেটা হলো ক্রোমাটিড। তাহলে ক্রোমাটিড গুলো মেরুমুখে চলতে থাকে। আমরা একটু ক্রোমাটিডের ছবি দেখে আসি কিভাবে মেরুর দিকে চলে যাচ্ছে। দেখো এইখানে একটা ক্রোমাটিড আমরা দেখছি এদিকে চলে যাচ্ছে, আর এইখানে একটা ক্রোমাটিড, দুইটি ক্রোমাটিড ভাগ হয়ে গেছে, ভাগে দুইটি ক্রোমাটিড মেরুর দিকে চলতে শুরু করেছে। এই যে ক্রোমাটিড দুটো, অর্থাৎ এই ক্রোমোজোমটা ভেঙে এই দুইটা তৈরি হয়েছে, এই দুইটা ক্রোমাটিড তৈরি হয়েছে। তাহলে এই ক্রোমাটিডকে টেনে এই মাথার দিকে নিয়ে যাচ্ছে এবং এই ক্রোমাটিডকে টেনে এই মাথার দিকে নিয়ে যাচ্ছে। তাহলে আগে কে আসছে? সেন্ট্রোমিয়ার। তাহলে এটা আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো সেন্ট্রোমিয়ার অগ্রগামী, সবার আগে সেন্ট্রোমিয়ার আসছে। এবং এই যে দুটো বাহু দেখেছি, এই বাহুগুলো সেন্ট্রোমিয়ারকে অনুসরণ করে আসছে, এই জন্য এটাকে বলা হয়েছে অনুগামী বা পশ্চাৎগামী। তাহলে সেন্ট্রোমিয়ার হবে অগ্রগামী, বাহুগুলো হবে অনুগামী বা পশ্চাৎগামী। তাহলে এই ক্রোমোজোমটা ভেঙেছে, ভেঙে ইংরেজি কি অক্ষরের মতো হয়েছে? ইংরেজি ভি অক্ষরের মতো হয়েছে। এরপরেরটা আমরা চলে আসি, পরের এই ক্রোমোজোমটা ভাঙি, পরের এই ক্রোমোজোমটা ভেঙেছি। এই যে ভেঙে দুইটি ক্রোমাটিড তৈরি হয়েছে, আমরা দেখতে পাচ্ছি দুটি ক্রোমাটিড তৈরি হয়েছে।
এখানেও কিন্তু সেন্ট্রোমিয়ার অগ্রগামী, এটা আমাদের মনে রাখতে হবে। আর বাহুগুলো অনুগামী বা পশ্চাৎগামী। পরের যদি ক্রোমোজোমগুলো আমরা ভাঙি, এখানেও কিন্তু এই ক্রোমোজোমটা ভেঙে গেছে, এখানেও এই ক্রোমোজোমটা ভেঙেছে। ভাঙার পরে এই সুতাগুলো টান দিয়ে একে নিয়ে গেল। পরের ক্রোমোজোমটাও আমাদের ভেঙেছে, পরের ক্রোমোজোমটা ভেঙেছে, পরের ক্রোমোজোমটাও ভেঙে সমান হয়ে গেছে, দুই দিকে চলে যাচ্ছে। এখানেও ট্রাকশন ফাইবার দিয়ে একে টেনে নিয়ে যাচ্ছে। দেখো এখান থেকে প্রত্যেকটা ক্রোমাটিড কিন্তু ভেঙে দুই মেরুর দিকে চলে যাচ্ছে। ফলে এখানে একটা কিন্তু গতি তৈরি হয়েছে। এই যে দুই দিকে চলে যাওয়ার ফলে যে গতিটা তৈরি হয়েছে, এই কারণে এই ধাপের নাম হয়েছে অ্যানাফেজ বা গতি পর্যায়। তাহলে আগে ছিল ক্রোমোজোম, এখন কিন্তু এগুলোর নাম হলো ক্রোমাটিড। পরবর্তীতে এই ক্রোমাটিডটা তৈরি করে অপত্য ক্রোমোজোম। আচ্ছা, তাহলে এগুলো দেখতে ইংরেজি কি অক্ষরের মতো হয়েছে? ইংরেজি VLJI অক্ষরের মতো হয়েছে। আচ্ছা, দেখে আসি আমরা এই ধাপে সবচেয়ে গুরুত্বপূর্ণ কি কি শব্দ আমরা অ্যানাফেজ থেকে নিচ্ছি। প্রথম শব্দটা নেব মেরুমুখী চলন। মেরুমুখী চলন অর্থাৎ ক্রোমোজোমে যে দুই মেরুর দিকে চলে যাচ্ছে, এই দুই মেরুর দিকে যাওয়াকে বলা হয়েছে মেরুমুখী চলন। তারপরে কি তৈরি হয়েছে? ক্রোমাটিড। ক্রোমাটিড সৃষ্টি হয়েছে এবং এই ক্রোমাটিড গুলো কি তৈরি করেছে? অপত্য ক্রোমোজোম তৈরি করেছে। তাহলে ক্রোমাটিড থেকে তৈরি হয়েছে অপত্য ক্রোমোসোম। অপত্য ক্রোমোসোম তৈরি হয়েছে। এরা কিন্তু সেন্ট্রোমিয়ার অগ্রগামী আর বাহুগুলো অনুগামী। এই শব্দটা গুরুত্বপূর্ণ শব্দ আমাদের এখানে। সেন্ট্রোমিয়ার অগ্রগামী, সেন্ট্রোমিয়ার অগ্রগামী আর বাহু অনুগামী। আর ইংরেজি কি অক্ষরের মতো হয়েছে? ইংরেজি VLJI অক্ষরের মতো হয়েছে এবং এইগুলো দেখতে ইংরেজি V হয়েছে, L হয়েছে, J হয়েছে এবং I অক্ষরের মতো দেখতে হয়েছে। এখানে কিন্তু আমরা আরো শব্দ এখানে অ্যাড করতে পারি, যেমন নিউক্লিয়ার এনভেলপ নাই, এটি একটি গুরুত্বপূর্ণ শব্দ। নিউক্লিওলাস নাই, এই বৈশিষ্ট্যটা আমরা নিতে পারি। তাহলে নিউক্লিয়ার এনভেলপ নাই, নিউক্লিওলাস নাই। এখানেও কিন্তু আমাদের জল বিয়োজন চলছে, ক্রোমোজোমগুলো খাটো হচ্ছে, মোটা হচ্ছে, স্পষ্ট হচ্ছে, ওই ধরনের কথাগুলো কিন্তু আমাদের এখানেও চলছে, জল বিয়োজনের প্রক্রিয়াটা চলছে। তাহলে এটা গুরুত্বপূর্ণ শব্দ। আমরা মেরুমুখী চলন নিলাম, ক্রোমাটিড গুলো অপত্য ক্রোমোজোম তৈরি করেছে, সেন্ট্রোমিয়ার অগ্রগামী, বাহুগুলো অনুগামী, এই শব্দটা আমরা এখান থেকে গুরুত্বপূর্ণ শব্দ নিচ্ছি। আর ইংরেজি দেখতে VLJI অক্ষরের মতো হয়েছে এই ক্রোমাটিড গুলো দেখতে। আচ্ছা, VLJI অক্ষরের মতো কেন হয়? আমরা জানি যে ক্রোমোজোম গুলো থাকে মেটাসেন্ট্রিক, সাবমেটাসেন্ট্রিক, অ্যাক্রোসেন্ট্রিক এবং টেলোসেন্ট্রিক। অর্থাৎ যে ক্রোমোজোমটা ছিল মেটাসেন্ট্রিক সেটা দেখতে ইংরেজি V অক্ষরের মতো হয়েছে, যেটা সাবমেটা ছিল সেটা ইংরেজি L অক্ষরের মতো হয়েছে, আর যেটা মেটা সাবমেটা যে অ্যাক্রো ছিল সেটা ইংরেজি J অক্ষরের মতো হয়েছে, আর লাস্ট যে টেলোসেন্ট্রিক ছিল সেটা হলো ইংরেজি I অক্ষরের মতো হয়েছে। তাহলে এবার পরের ধাপটা অর্থাৎ শেষ ধাপটা আমরা দেখে আসি। শেষ ধাপের নাম হলো আমাদের টেলোফেজ। এই টেলো মানে শেষ আর ফেজ মানে হলো পর্যায়। তাহলে টেলোফেজ হলো আমাদের শেষ পর্যায়ে যে ধাপটা আমরা দেখতে পাচ্ছি সেটা নাম হলো টেলোফেজ। টেলোফেজের ধাপের ছবিটা আমরা যদি দেখি তাহলে কেমন হয় দেখো। নিউক্লিয়ার এনভেলপ, এটাতেও কিন্তু সবে আবির্ভাব ঘটবে। দেখো এটা প্লাজমা মেমব্রেন দেখতে পাচ্ছি, এর পাশে আমরা কোষ প্রাচীর দেখতে পাচ্ছি। টেলোফেজ ধাপের প্লাজমা মেমব্রেন দেখলাম, তারপরে হলো কোষ প্রাচীর গুলো দেখলাম, এখান থেকে কোষ প্রাচীর তৈরি হয়েছে, এখান থেকে কোষ প্রাচীর তৈরি হয়েছে। এখানে কিন্তু নিউক্লিয়ার এনভেলপের আবির্ভাব। এতক্ষণ কিন্তু নিউক্লিয়ার এনভেলপ ছিল না, এই যে আমাদের নিউক্লিয়ার এনভেলপ চলে এসেছে। অর্থাৎ এই যে ক্রোমাটিড গুলো ছিল তাকে চারিপাশ দিয়ে নিউক্লিয়ার এনভেলপের আবির্ভাব ঘটেছে। এখানেও কিন্তু আমাদের নিউক্লিয়ার এনভেলপের আবির্ভাব ঘটেছে, অর্থাৎ এই ক্রোমাটিড গুলো নিয়ে এর মধ্যে নিউক্লিয়ার এনভেলপের আবির্ভাব ঘটেছে। তাহলে এখানে আমরা ক্রোমাটিড গুলো এঁকে দিই। এই একটা ক্রোমাটিড, এই একটা ক্রোমাটিড,
আমরা ক্রোমাটিড গুলো দেখতে পাচ্ছি সুতার মতো হয়ে গেছে এবং ধীরে ধীরে অদৃশ্য হয়ে যাবে ক্রোমাটিড গুলো, এবং প্রত্যেকটাই কিন্তু আবার নিউক্লিওলাসের আবির্ভাব ঘটছে। ব্যাস, তাহলে এই ধাপ থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ শব্দ আমরা কি কি নিচ্ছি? জল যোজন, সবচেয়ে ইম্পর্টেন্ট একটি বৈশিষ্ট্য আমরা পেয়ে গেলাম, জল যোজন হবে। এতক্ষণ ধরে আমরা দেখেছি ডিহাইড্রেশন বিক্রিয়া চলতেছিল, পানি বিয়োজন চলতেছিল, এখন কিন্তু হাইড্রেশন শুরু হয়ে গেল, অর্থাৎ জল যোজন হয়ে গেল। এখন এই ক্রোমাটিড গুলো কিন্তু অদৃশ্য হয়ে যাচ্ছে। এতক্ষণ কিন্তু আমাদের দৃষ্টিগোচর ছিল, আমরা দেখতে পাচ্ছিলাম, এগুলো কিন্তু এখন ধীরে ধীরে অদৃশ্য হয়ে যাচ্ছে। তাহলে জল যোজন হলো। ক্রোমোজোম গুলো কেমন হলো? ক্রোমোজোম, এখন এই ক্রোমোজোম গুলোকে কিন্তু আমরা বলবো অপত্য ক্রোমোজোম। এই ক্রোমোসোম গুলো অদৃশ্য হয়ে গেল, দেখতে পাচ্ছি না আমরা ক্রোমোজোম গুলোকে, অস্পষ্ট হলো। নিউক্লিয়ার এনভেলপের সৃষ্টি, তাহলে নিউক্লিয়ার এনভেলপ, নিউক্লিয়ার এনভেলপ, আর এর সাথে কি আসছে? নিউক্লিওলাসও কিন্তু আসছে। তাহলে নিউক্লিয়ার এনভেলপ এবং নিউক্লিওলাস সৃষ্টি হওয়া শুরু হয়েছে। এবার এই নিউক্লিওলাস সৃষ্টি হয়, দেখো এই ক্রোমোজোমগুলোর মধ্যে যে ক্রোমোজোমগুলো স্যাট ক্রোমোজোম, অর্থাৎ স্যাটেলাইট ধারণ করে যে সমস্ত স্যাট ক্রোমোজোম, স্যাটের অ্যাব্রিভিয়েশনটা হলো সায়ানো অ্যাসিড থাইমোনিউক্লিনিকো। এই ধরনের স্যাটেলাইট ধারণকারী যে ক্রোমোজোমগুলো আছে, সেই ক্রোমোজোমগুলো আমাদের কি তৈরি করে? নিউক্লিওলাস সৃষ্টি করে। অর্থাৎ স্যাট ক্রোমোজোম থেকে আমাদের এই নিউক্লিওলাসের সৃষ্টি হয়। আমরা একটু শেষে স্যাট লিখে দিই, এই ক্রোমোজোম থেকে নিউক্লিওলাস সৃষ্টি হয়। আর স্পিন্ডল ফাইবার, এখানে যে স্পিন্ডল ফাইবার গুলো ছিল, এই ধাপে কিন্তু কোনো স্পিন্ডল ফাইবার নাই। তাহলে এই ধাপ থেকে আমাদের গুরুত্বপূর্ণ শব্দ কি? জল যোজন শুরু হয়েছে, ক্রোমোজোম গুলো অস্পষ্ট হয়েছে, নিউক্লিয়ার এনভেলপের আবির্ভাব ঘটেছে, নিউক্লিওলাস সৃষ্টি হয়েছে স্যাট ক্রোমোজোম থেকে। এই যে নিউক্লিয়াসের সৃষ্টি হয়েছে স্যাট ক্রোমোজোম থেকে, এই স্যাটের পরে একটু ক্রোমোজোম লিখে দিই আমরা, স্যাট ক্রোমোজোম থেকে এটা সৃষ্টি হয়েছে। স্যাট ক্রোমোসোম, স্যাট ক্রোমোজোম থেকে নিউক্লিয়াসের সৃষ্টি হয়েছে। তো এই ছিল আমাদের পাঁচটি ধাপ: প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ এবং টেলোফেজ। তো পরীক্ষায় সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ কিন্তু আমাদের এই তিনটা ধাপ ছবি বারবার পরীক্ষা আসে, পরীক্ষা সৃজনশীলে আসে: প্রোমেটাফেজ, মেটাফেজ এবং অ্যানাফেজ। সৃজনশীলের কোশ্চেনগুলো কেমন হতে পারে? অ্যানাফেজের ছবি দিয়ে বলতে পারে আগের ধাপটি বর্ণনা করো, বা মেটাফেজের ছবি দিয়ে বলতে পারে পরের ধাপটি বর্ণনা করো বা আগের ধাপটি বর্ণনা করো। আমাদের ছবি দেখে কিন্তু আমাদের এই বৈশিষ্ট্যগুলো বর্ণনা করে ফেলতে হবে। অর্থাৎ ছবির সাথে মিলাই আমরা যদি এই বৈশিষ্ট্যগুলো পড়তে পারি, তাহলে এই বৈশিষ্ট্যগুলোর সাথে আরেকটু বড় করে আমরা প্রত্যেকটা বৈশিষ্ট্য লিখতে পারি। তাহলে এই হলো আমাদের মাইটোসিসের, যেটা আমরা দুইটা ভাগে ভাগ করেছিলাম। একটা হলো ক্যারিওকাইনেসিস, একটা বলেছিলাম সাইটোকাইনেসিস। এটা হলো ক্যারিওকাইনেসিসের ধাপগুলো। এই ক্যারিওকাইনেসিস শেষ হয়ে যাওয়ার সাথে সাথে শুরু হয়ে যায় সাইটোকাইনেসিস। তাহলে সাইটোকাইনেসিসটা কেমন শুরু হয়ে যায়? এই যে টেলোফেজ ধাপের শেষে মাঝখানে যে কোষ প্লেট তৈরি হয়, এই কোষ প্লেট তৈরি হওয়াকে বলা হয়েছে সাইটোকাইনেসিস। তো সাইটোকাইনেসিসের ছবি যদি আমরা এখানে দেখার সুযোগটা নাই, তো নেক্সট ক্লাসে আমরা সাইটোকাইনেসিস নিয়ে আলোচনা করব। তবে একটু এখান থেকে সাইটোকাইনেসিস সম্পর্কে একটু ধারণা আমরা নিয়ে নিই। অর্থাৎ টেলোফেজ ধাপের শেষের দিকে মাঝখানে কিন্তু একটা কোষ প্লেট তৈরি হয়ে যায়। তা প্রথমে তো আর কোষ প্লেট তৈরি হয় না, প্রথমে মধ্যপর্দা তৈরি হয়, আর মধ্যপর্দার পরে ধীরে ধীরে সেলুলোজ, হেমিসেলুলোজ এগুলো জমা হয়ে একটা কোষ প্রাচীর তৈরি হয়। আর যদি এই কোষ প্লেটটা এবং এই কোষ প্রাচীরটা যদি তৈরি না হয়, তাহলে অনবরত যদি এই সাইটোকাইনেসিস চলতে থাকে, তাহলে একটি কোষে যখন অনেকগুলো নিউক্লিয়াস তৈরি হয়, এই ধরনের অনেকগুলো নিউক্লিয়াস তৈরি হলে তাকে আমরা উদ্ভিদের ক্ষেত্রে বলে থাকি সিনোসাইটিক, এবং এটা যদি প্রাণী কোষের ক্ষেত্রে হয় তখন তাকে আমরা বলি প্লাজমোডিয়াম। এই ধরনের উদাহরণ হিসেবে রয়েছে ডাবের পানি। এটা ছিল সাইটোকাইনেসিস সম্পর্কে 5-6টা গুরুত্বপূর্ণ ইনফরমেশন। তো